নমস্কার, আমাকে কি দেখা যাচ্ছে? কথা শোনা যাচ্ছে? একটুখানি কেউ বললে পরে সুবিধা হয়, তাহলে আমি শুরু করতে পারি। আমার কথা শোনা যাচ্ছে? না, এখন দেখো। এখন আমি কি শুরু করব? শোনা যাচ্ছে? নমস্কার, কাব্যের আকাশে ডানার সমস্ত সদস্যকে এবং আজকে যারা যারা এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে শুভ সন্ধ্যা। সব থেকে প্রথমে নিতাদিকে জানাই অনেক কৃতজ্ঞতা আমাকে আজকে এই কাব্যের আকাশে ডানার এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। তো আর বেশি দেরি না করে আমি শুরু করি। গতকাল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস গেছে, তো সেইটা দিয়েই আমি আজকের অনুষ্ঠান শুরু করব একটা ছোট্ট ঘটনা দিয়ে। রবীন্দ্রনাথকে নিয়ে অনেক গল্প লোকমুখে প্রচলিত, তো এটাও এরকম। তো এটা সত্যতা বা সত্যাসত্য যাচাই করার দায়িত্বটা নিলাম না, কারণ এটা প্রচলিত। কি হয়েছে, হিবার্ট বক্তৃতা দেওয়ার জন্য রবীন্দ্রনাথ লন্ডনে এসেছেন। ইংল্যান্ড প্রবাসী বাঙালিদের মধ্যে কাড়াকাড়ি পড়ে গেছে কে কার আগে রবীন্দ্রনাথের সঙ্গে সাক্ষাৎ করতে পারে। জনৈক বাঙালি যুবক দীর্ঘ ৮ বছর যাবৎ লন্ডনে ব্যারিস্টারি পড়ছেন, পাশ করার হয়ে ওঠেনি। না হলেও তার আক্ষেপ নেই, ততদিনে অন্তত ইংরেজি আদব কায়দাটা দুরস্ত করে নিয়েছেন। তিনিও এলেন রবীন্দ্রনাথের সঙ্গে সাক্ষাৎ করতে। প্রথম সাক্ষাতেই যুবকটি ইংরেজিতেই রবীন্দ্রনাথের সঙ্গে কথা শুরু করে দিলেন এবং বিনয় সহকারে ক্ষমা প্রার্থনা করে রবীন্দ্রনাথকে জানিয়ে দিলেন যে ইংরেজিতেই কথা বলছে বলে যুবকটির ধৃষ্টতা যেন মাপ করেন, কারণ এদেশে দীর্ঘকাল আছেন, বাংলায় কথা বলার অভ্যাস না থাকায় সে ভাষা প্রায় ভুলেই গেছেন। অগত্যা ইংরেজিতেই বাক্যালাপ করতে হচ্ছে। রবীন্দ্রনাথ বিস্মিত হয়ে যুবকটির মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, বাঙালির ছেলে, বাংলা বলতে ভুলে গেছো, এই কথা জানাবার আগে লজ্জাবোধ করা উচিত ছিল। কিন্তু তুমি তো দেখছি ইংরেজিটাও ভালো করে রপ্ত করতে পারোনি। এরপর বলাই বাহুল্য, ইঙ্গ বঙ্গ পুঙ্গ পালাবার পথ পাননি। তো মাতৃভাষাকে ভালোবাসার মানে এই নয় যে অন্য ভাষাকে অসম্মান করতে হবে। অন্য ভাষাকে যথাযোগ্য সম্মান জানিয়ে নিজের মাতৃভাষার প্রতি ভালোবাসা অনুরাগ থাকলেই সেটা সার্থক। এইবারে কথা হচ্ছে যে নেতাজি যখন আমাকে আমন্ত্রণ জানালেন, শোনা যাচ্ছে তো সব? একটুখানি কেউ একটু মন্তব্য করলে ভালো হয়। ওকে, থ্যাংক ইউ। তো আমি তো রাজি হলাম খুশি খুশি, কিন্তু তারপর দেখলাম আজকের কনসেপ্ট বা সাবজেক্টটা হচ্ছে বসন্ত। এখন কথা হচ্ছে যে বসন্তর সঙ্গে আমার বড্ড বিরোধ। মানে বয়সটা আর নেই যেখানে বসন্ত নিয়ে আমি একটু উল্লসিত হব। আহ, তো বসন্ত সেই হিসেবে আমার মনে আর উল্লাস জাগায় না। তো নিতাদিকে সেই কথা বললাম যে বয়সটাও তো অনেক হয়ে গেছে, এখন আর বসন্ত বসন্ত বলে ঠিক লাফালে ভাল লাগে না। তো নেতাদি তখন বললেন যে আরে বসন্তের সঙ্গে বয়সের কোনো সম্পর্ক আছে নাকি, বসন্ত তো মনের ব্যাপার। কথাটা আমার বেশ মনে ধরলো, মনে একটু জোর পেলাম। ঠিক তখনই বিদ্যুৎ ঝলকের মতো আমার একটা লেখার কথা মনে পড়ে গেল, যে লেখাটা আমি পড়েছিলাম, শ্রীজাতর লেখা। তো সেই লেখাটা বসন্ত বিষয়ক। একটা কবিতা লিখতে লিখতে শ্রীজাতর মনে যে বসন্ত বিষয়ক ভাবনা এসেছিল সেটাই তিনি বয়ান করেছিলেন। তো আমার খুব ইচ্ছে হচ্ছে যে সেই লেখাটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। লেখাটা বেশ বড়, তো সেটাকে আমি একটু কেটে ছেটে ছোট করে নিয়েছি। আশা করি লেখাটা আপনাদের ভালো লাগবে। বসন্ত বিষয়ক লেখা। বাইরে ভরপুর হাওয়া দিচ্ছে বসন্তের। বিকেল হয়ে এসেছে। সামনের চিলতে মাঠটায় উইকেট পুঁতে হই হল্লা জুড়ে দিয়েছে কচি কাঁচারা। মাঠের ধারের বেঞ্চিতে
বুড়ো বয়সের খোশ গল্প জুড়েছেন কজন প্রবীণ। মাঝে মধ্যে মাঠের পাশ দিয়ে তিত্তির করে বয়ে যাচ্ছে সাইকেল যুবা আর তার মুখচোরা বান্ধবী। এ সবই বসন্তের অভ্যর্থ লক্ষণ। কয়েকদিন আগেই এক পশলা বৃষ্টিতে মনমরা হয়ে গিয়েছিল শহর। তারও আগে শীতের লাগামহীন ওঠা পড়ায় দিশেহারা। কেমন যেন মনে হচ্ছিল এবার বসন্ত আদৌ আসবে তো, যে বসন্তের জন্য কৈশোর থেকে যৌবন পর্যন্ত টান টান অপেক্ষায় কেটে যেত সারা বছর। যে বসন্ত একবার চলে এলে নিজেকে নিয়ে কি করব, কোথায় যাব বুঝে উঠতে পারতাম না। যে বসন্তের গন্ধের পিছনে পিছনে টোটো করে বেড়াতাম পাড়াকে পাড়া। যে বসন্তে কারোর সঙ্গে তেমন ভাব না থাকলেও প্রেম পেত খুব। সেই বসন্ত আর কোথায়? সেই পাগল করা গন্ধ। এই কথা তো অস্বীকার করার কোনো প্রয়োজন নেই যে একটা ভার্চুয়াল জগৎ তৈরি হয়েছে এবং গত কয়েক বছরে তা রমরম করে ছড়িয়ে পড়ছে দূরে দূরে। বহু মানুষকে একটা বিশাল মহাদেশের বাসিন্দা করে ফেলেছে দেখতে দেখতে। যে যত দূরেই থাক, তার বেঁচে থাকা কখনোই আরেকজনের থেকে খুব বেশি দূরে নয়, যদি সে নিজের যাপনকে ভাগ করে নেয় পর্দায়। ভার্চুয়াল পৃথিবীতে সারা বছর কি বসন্তকে বেঁধে রাখা যায়? প্রশ্নটা মাথায় না রেখে পোস্ট করলাম। কেউ বলছেন বসন্তের হাওয়া তো মনে লাগে। সোশ্যাল নেটওয়ার্কিং এর ভার্চুয়াল পৃথিবীতে হাওয়া কি মনে লাগে? আবার কেউ বলছেন রাখাই যায়। আমি পড়ে গেলাম ধাঁধায়। আক্ষেপটা হয়তো থেকেই যেত, যদি না বেশ কিছুক্ষণ পর বিশ্ববিদ্যালয়ের এক ঝলমলে ছাত্রী আমায় লিখত বসন্ত মনে, আর কোথাও তাকে আটকে রাখা যায় না, তাই বসন্ত সারা বছর। এইটাই তো আমার মনের মতো উত্তর। আমিও বসন্তের অলিগলি ঘুরে ঠিক এই মোড়ে এসেই দাঁড়াতে চাইছিলাম। যতই কলকাতার ধুলোময় আকাশ রেখা ফিরিয়ে দিক বসন্তকে, যতই ভার্চুয়াল পৃথিবীর দেওয়াল ভরে যাক চৈত্র লিখনে, আসল বসন্ত তো ভেতরেই থাকার কথা। কেবল বছরের ওই কয়েকটা দিনই নয়, জীবনের যে কোনো ভালো থাকার নাম যদি দিই বসন্ত, সে তো আমাদের ভেতরেই। আমি আবার জানলা থেকে চোখ ফিরিয়ে আনি খাতার পাতায়। কেন কে জানে মনে পড়ে যায় এক চির যুবকের কথা। দোলে তার সঙ্গে শান্তিনিকেতন গিয়েছি কতবার। আবির মেখে ভূত হয়ে যাওয়া সেই যুবককে আজও দেখতে পাই আমি। জীবনের সব গ্রীষ্ম শীতের ঊর্ধ্বে উঠে তার গায়ে সারাক্ষণ সেঁটে থাকতো বসন্ত রং ফতুয়া। ওই তো শান্তিনিকেতনের বাড়ির বারান্দায় বসে দোলের ছমছমে রূপলি রাতে খোলা গলায় গান ধরেছে সেই যুবক। আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। তাকে তো আমি একটু হলেও দেখেছি। কোনো খ্যাতি, কোনো বিপণন, কোনো ব্যস্ততা তার সবুজ কেড়ে নিতে পারেনি। সারা জীবন তরুণতম প্রজন্মের প্রতিনিধিত্ব করে গেলেন সেই চির সাতাশ নীললোহিত। তার মতো কি হতে পারবো কখনো আমরা কেউ? পারলে কিন্তু খুব ভালো হয়। একদিন দুদিন নয়, ১২ মাসই বসন্তের হাওয়ায় মুখ ডুবিয়ে থাকা যেত বেশ। কে জানে কেন এই কথা মনে হওয়ার পরই পেয়ে গেলাম থমকে থাকা কবিতার শেষ স্তবকটা। যে কবিতা লিখতে গিয়ে শ্রীজাতর মনে এইসব ভাবনা শুরু হলো, এখন সেই কবিতাটা একটু শুনে নি নাকি? চলুন। কবিতাটার নাম আমার ঠিক জানা নেই। আমি নাম দিয়েছি বসন্ত ১২ মাস। বয়স দিচ্ছে পিছিয়ে পড়ার ডাক, সময় রাখছে চোখের সামনে স্ক্রিন। ফাল্গুন তবে টানে পড়ে নেই যাক, শাখে শাখে ডাকে ভার্চুয়ালের দিন। আমাকে বরং প্রান্তিক বলে ভেব, বসন্ত আর সামলাতে পারছি না। মাঝে মাঝে শুধু আর চোখে দেখে নেব আমার স্ট্যাটাস শেয়ার করছো কিনা। গন্ধ আমাকে আলাপ করতে শেখায়, হাওয়া ডেকে বলে আছো নাকি এফবিতে। তবুও পারিনি পিছল সময় রেখায় প্রতি মুহূর্ত আপলোড করে দিতে। যদিও এখানে ভালোই লাগছে বেশ, কৃষ্ণচূড়ায় ভরে গেছে চারপাশ, মুখের আড়ালে লুকিয়ে রেখেছি ফেস, বুকের ভিতরে বসন্ত ১২ মাস। তো বসন্ত মানে
আমাদের আগে যেমন সর্বরই বলে গেল বসন্তর সঙ্গে প্রেমের সম্পর্ক অঙ্গাঙ্গীন। আরেকটা কথা বলি, এর আগে যেসব শিল্পীরা করে গেলেন তাদেরকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আমি এতক্ষণ ধরে অত্যন্ত উপভোগ করেছি আগের শিল্পীদের নিবেদন। তো বসন্তের সঙ্গে যখন প্রেমের একটা অঙ্গাঙ্গীন সম্পর্ক, তো এবার একটা প্রেমের কবিতার দিকে যাওয়া যাক। আমি এই কবিতাটা কোলাজ করেছি। শক্তি চট্টোপাধ্যায়। সুনীল গাঙ্গুলি একবার বলছেন যে আমার কবিতা বিষয়ভিত্তিক, শক্তি শব্দ নিয়ে খেলা করে। তো শক্তির ৩টে কবিতার, ছোট্ট ছোট্ট কবিতার এই কোলাজ আমি করছি, দেখুন আপনাদের ভালো লাগে কিনা। মনে পড়ল তোমায়, পড়ল মনে, বাঁশি বাজলো হঠাৎই জংশনে, লেভেল ক্রসিং, দাঁড়িয়ে আছে ট্রেন, এখন তুমি পড়ছো কি হার্ট ক্রেন, ১৫০ মাইল পেরিয়ে গেলাম কাছে, বললে তুমি এমন করলে বাঁচে ওই সামান্য বিদ্যাদানের টাকা, সত্যি পকেট ইঁদুর বাদে ফাঁকা, এমন সময় বুদ্ধি দিলে ভারী, বসেছিলাম চাঁদের আড়াআড়ি, বললে এই যে রাখো তোমার কাছে, তোমার ছবি আমার বাক্সে আছে, মনে পড়ল তোমায়, পড়ল মনে, বাঁশি বাজলো হঠাৎই জংশনে, লেভেল ক্রসিং, দাঁড়িয়ে আছে ট্রেন, অনাবশ্যক পড়ছো কি হার্ট ক্রেন, বুকের মধ্যে বৃষ্টি নামে নৌকো টলমলে, কুল ছেড়ে আজ অকুলে যাই, এমন সম্বল নেই নিকটে, হয়তো ছিল বৃষ্টি আসার আগে, চলচ্ছক্তিহীন হয়েছি তাই কি মনে জাগে, পোড়ো বাড়ির স্মৃতি আমার স্বপ্নে মেশা দিল, চলচ্ছক্তিহীন হয়েছি, চলচ্ছক্তিহীন, বৃষ্টি নামলো যখন আমি উঠোন পানে একা, দৌড়ে গিয়ে ভেবেছিলাম তোমার পাবো দেখা, হয়তো মেঘে বৃষ্টিতে বা শিউলি গাছের তলে আজানু কেশ ভিজিয়ে নিচ্ছ আকাশ ছেঁচা জলে, কিন্তু তুমি নেই বাহিরে, অন্তরে মেঘ করে, ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ঝরে, ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ঝরে, দুয়ার এঁটে ঘুমিয়ে আছে পাড়া, কেবল শুনি রাতের কড়া নাড়া, অবনী বাড়ি আছো, বৃষ্টি পড়ে এখানে ১২ মাস, এখানে মেঘ গাভীর মতো চরে, পরাং মুখ সবুজ নালি ঘাস দুয়ার চেপে ধরে, অবনী বাড়ি আছো, আবেকলীন হৃদয় দূরগামী, ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি, সহসা শুনি রাতের কড়া নাড়া, অবনী বাড়ি আছো, অবনী বাড়ি আছো। অপূর্ব, শ্রেষ্ঠ কবিতা শক্তি চট্টোপাধ্যায়ের অবনী বাড়ি আছো। সত্যি ঠিক কথা বলেছেন স্বপ্নাদি, খুব ভালো লাগছে আপনি আছেন। অঞ্জু, তুমিও আছো, খুব খুশি হচ্ছি। শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা সত্যি খুব প্রিয়, আর তেমনই সুন্দর পাঠ, তার পাঠ খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। কৃষ্ণা, অনেকদিন বাদে আপনাকে পাচ্ছি। অপূর্ব, থ্যাংক ইউ। অর্পিতা মাইতি, সব কয়টি নির্বাচনী ভালো, মুগ্ধতা একরাশ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, এইবারে আবার একটুখানি বসন্ততে ফিরে যাই। আমার বন্ধু রূপালী ঘোষ সম্প্রতি তার প্রথম কাব্যগ্রন্থ ভালোবাসার উড়ান প্রকাশিত হয়েছে, এইটা হচ্ছে তার বই।
এবং বইটি অত্যন্ত জনপ্রিয়তাও পাচ্ছে বন্ধুদের মহলে, এবং অনেক পাঠক বইটি সংগ্রহ করছেন। তো সেই বই থেকে আমি একটা কবিতা পড়ছি, আমার খুব প্রিয় কবিতা। ইনফ্যাক্ট এই বইয়ের সমস্ত কবিতাই আমার খুব ভাল লেগেছে, তার মধ্যে আজকে এই কবিতাটা হয়তো প্রাসঙ্গিক, তাই এই কবিতাটা আমি নির্বাচন করেছি। কবিতাটার নাম লাল আবিরের বৃষ্টি ফোঁটা। পড়ছি। একটাও কবিতা লেখনি আমাকে তুমি আজ, বাজাওনি বাঁশি, সাজাওনি কোনো অক্ষরমালা। এত কৃপণ কেন তুমি বলো তো? মেঘ ভরা চোখে মেয়েটি অভিযোগ করল ছেলেটিকে। ছেলেটি বলল উদাসীন মুখে, চেয়েছিলাম তো, পারিনি। কি করে পারবো বলো, আমার যে ঘর ভরা আলো, হাত ভরা ফুল। মেয়েটি হেসে বলল, ফুল তো তোমার হাতে, আমি থাকতে চাই তোমার মনের গভীর গোপনে। আমি যে বসন্ত, আমাকে ভালোবাসো না তুমি? ছেলেটি বলল, আমার জন্য অন্য পৃথিবী আছে, এদিক ওদিক তাকানোর সময় নেই আমার। মেয়েটি ফিসফিসিয়ে বলল, একবার বুকে হাত দিয়ে দেখো, আমি রয়েছি তোমার সমস্ত হৃদয় জুড়ে, নিদ্রাহীন রাতে, অশান্ত অনুভূতিতে। আমি যে তোমার ঘুম ভাঙা রাতের সন্ধ্যা প্রদীপ, তোমার কোমল ঠোঁটে আমারই আবির ছড়ানো। আমি যে তোমার মুগ্ধ পারিজাত, রাতের রজনীগন্ধা। মেয়েটি আবার জানতে চাইলে, সত্যি কি তুমি আমাকে চাও না? ছেলেটি বলল, তুমি তো ক্লান্ত পাতা, কি দেবে তুমি আমাকে? কতটুকু অবসর পাবো তোমাকে ছোঁয়ার, বলো তো? মেয়েটি মুচকি হেসে বলল, একবার শুধু তাকাও আমার দিকে, হাত ধরে দেখো, তুমি ভেসে যাবে সেই ফুলে ফুলে ভরা নন্দিত সরোবরে, যেখানে ঝাঁক ঝাঁক প্রজাপতি উড়ে এসে বসবে তোমায় ভালোবেসে। রামধনু রং ছড়িয়ে যাবে নীল আকাশের গায়ে, শুধু তোমাকেই ভালোবেসে। আমি যে তোমার সেই রাই কিশোরী গো, বেনি দুলিয়ে হেঁটে চলেছি সবুজ আলক্ষেতের পথ ধরে, কোকিলের কুহু ডাকে লাল পলাশের হাতছানিতে। তুমি যে আমাকেই খুঁজে চলেছ বার বার, তোমার স্বপ্নে না বলা কথায় আমি যে তোমার সেই সোহাগী বসন্ত। ছেলেটি উদ্ধত ভাবে বলল, আমি চাই না তোমায়, চাই না বসন্ত, আমার সব আছে। মেয়েটি জল ভরা চোখে বলল, কেন এত হিসেবি তুমি বলো তো? তবে আমি চলে যাই। অভিমানী রায় কিশোরী হারিয়ে গেল দূর থেকে দূরে, বহু দূরে, মেঘ পেরিয়ে বৃষ্টি পেরিয়ে অন্য দেশে। হারিয়ে গেল বসন্ত, গ্রীষ্ম এলো, গ্রীষ্মের দাবানলে বেলা শেষে শুকিয়ে গেলে ছেলেটির হাতের সমস্ত ফুল। ছেলেটি কেঁদে উঠল আর্ত স্বরে, স্বপ্ন ভঙ্গের আর্তনাদে। ছন্ন ছাড়া দিশাহারা মনে আজও সে খুঁজে চলেছে তার অভিমানী রাই কিশোরীকে। কেমন লাগলো এই কবিতাটা? আপনারা বললে খুব খুশি হব। আচ্ছা, আমরা মোটামুটি, আমাকে ৮টা অবধি টাইম দেওয়া হয়েছিল, এখনো ৫ মিনিট আছে। আমি আবার ফিরে যাচ্ছি। আচ্ছা, বসন্ত যখন বলছি তখন মানে বিরহ আছে বলেই তো ভালোবাসা আছে, অপ্রেম আছে বলেই তো প্রেম আছে। তো প্রেম অপ্রেম সমস্ত তো নিয়েই আমাদের জীবন, তাই না? তো আমি, আমার খুব প্রিয় একটা কবিতা, নেতাদি বলছে নো টাইম লিমিট। ও থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে। উম, আমি একটা আমার খুব প্রিয় নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটা কবিতা এবারে আমি নিবেদন করছি। রূপালী লিখছে, ধন্যবাদ বন্ধু, দারুণ পরিবেশনা। তোমার যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই পরিশ্রম সার্থক। সুমিতা সেন, খুব খুব সুন্দর, থ্যাংক ইউ। অঞ্জু সেন, খুব সুন্দর লেখা, খুব ভালো লাগছে আবৃত্তি। ঠিক আছে, আমি আমার পরের কবিতা চলে যাচ্ছি। বাতাসি, নীরেন্দ্রনাথ চক্রবর্তী। বাতাসি, বাতাসি। লোকটা ভয়ঙ্কর চেঁচাতে চেঁচাতে ঘুমটির পিছন দিকে ছুটে গেল। ধাবিত ট্রেনের থেকে এই দৃশ্য
চকিতে দেখলুম। কে বাতাসি? জোয়ান লোকটা অমন ভয়ঙ্কর ভাবে তাকে ডাকে কেন? কেনই বা হাওয়ার ভিতরে বাবড়ি চুল উড়িয়ে পাগলের মতো বাতাসি বাতাসি বলে ছুটে যায়? টুকরো টুকরো কথাগুলি ইদানিং যেন বড় বেশি গোয়ার মাছির মতো জ্বালাচ্ছে। কে যেন কাকে বাসের মধ্যে বলেছিল, ভাবতে হবে না, এবারে হেমাঙ্গ দুদ্দার করে ভীষণভাবে উঠে যাবে, দেখে নিস। কে হেমাঙ্গ? কে জানে এখন সে সত্যি কোথাও দুদ্দার করে উঠে যাচ্ছে কিনা। কিংবা সেই ছেলেটা ট্রাম স্টপে দাঁড়িয়ে পাশের মেয়েটাকে অদ্ভুত কঠিন স্বরে বলেছিল, চুপ করো, নইলে আমি সেই রকম শাস্তি দেব আবার। কে জানে সেই রকম মানে কি রকম? আমি শুধু ভেবে যাচ্ছি, ক্রমাগত ভেবে যাচ্ছি, তবু গল্পের সবটা নাগালে পাচ্ছি না। গল্পের সবটা আমি নাগালে পাবো না, শুধু শুনে যাব। শুধু এখানে ওখানে, জনারণ্যে, বাতাসের ভিতরে, হাটে মাঠে, অথবা ফুটপাথে, কিংবা ট্রেনের জানলায় টুকরো টুকরো কথা শুনবো আর শুনে যাব। আর হঠাৎ কখনো কোনো ভুতুড়ে দুপুরে কানে বাজবে, বাতাসি বাতাসি বাতাসি। শান্তা সাহা, আপনি এসেছেন, খুব ভালো লাগছে, খুব প্রিয় কবিতা, দারুণ, থ্যাংক ইউ সো মাচ। স্বপ্না মুখার্জি, স্বপ্নাদি লিখছেন অসাধারণ কবিতা বাতাসি, সত্যিই তাই। অঞ্জু সেন লিখছেন আমিও নেতাদির সাথে সহমত পোষণ করছি, নেতা গুপ্ত অপূর্ব কবিতা ও উপস্থাপনা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে, এরপরে আবার ফিরছি আমার আমার খুব হয়তো বসন্তের সঙ্গে লিঙ্ক নেই, কিন্তু আমি ঠিক লোভ সামলাতে পারি না আমার সব থেকে প্রিয় কবি সুনীল গাঙ্গুলিকে কোনো অনুষ্ঠানে না করলে। আমি সুনীল গাঙ্গুলির দুটো কবিতা নির্বাচন করে এসেছিলাম, জানি না সময় পাবো কিনা, তবে এর মধ্যে একটা কবিতা আমার খুব পছন্দের, কে কাকে টানছে, সেই কবিতাটা আমি নিবেদন করতে চাই। এই কবিতাটা পুরো একটা সময়কে তুলে ধরেছে কয়েকটি ছত্রের মাধ্যমে। দেখুন, আপনাদের খুবই জনপ্রিয় কবিতা, হয়তো সকলেরই জানা, তাহলেও আরেকবার করছি, আপনাদের যদি ভালো লাগে তাহলে আমিও খুব খুশি হব। কে কাকে টানছে। শিমলে পাড়ার ছেলে নরেন যাচ্ছে দক্ষিণেশ্বর। হাটখোলার মোড়ে দুই নাটুকে মাতালের সঙ্গে তার দেখা, অমৃতলাল আর গিরিশ। রাত কাটিয়েছে বিনোদিনীর বাড়িতে, নেশায় ও নিদ্রাহীনতায় এখন চারটি চোখ লাল। বিয়ার পান করতে করতে গিরিশের ঠান্ডা লেগে গেছে, তাই স্যাঙাতকে দিয়ে ঝট করে আনিয়ে নিয়েছিল বিহাই ব্রান্ডি। হুইস্কি ছিল তখন ঘোড়ার ওষুধ, বনেদি মদ্যপায়ীরা ছুত না। রাজনারায়ণ দত্তর ছেলে কেরেস্তান কবি মাইকেল মধুর দেখা দেখি সিগারেট টানা ইদানিং ফেশিয়ান হয়েছে। অমৃতলালের মুখে সেই আগুন, গিরিশের ঠোঁটে পান। নরেনকে দেখে হই হই করে উঠল দুজন। গিরিশ খপ করে তার হাত চেপে ধরে বললে, আরে আরে, অত হনহনিয়ে কোথায় চললে ভায়া? ডুমুরের ফুলটি হইছ, দেখাই পাই না। আজ পেয়েছি আর ছাড়ছি নেকো, চলো যাই, বিনির বাড়িতে ফিরি, তোমার গান শুনবো। শুনলাম দেবেন ঠাকুরের ছোট ছেলের গানও নাকি তুমি গাইছ, কেমন সে গান? রসে টইটুম্বুর না ধর্মে মাখো মাখো? একটুক্ষণ হাস্য পরিহাসের পর নরেন বললে, হাতছাড় গিরি, যাচ্ছি দক্ষিণেশ্বর, এখন সময় নেই। গিরিশ ঠোঁট উল্টে অবজ্ঞার সঙ্গে বলল, সেই পাগলা ঠাকুরটার কাছে? সে তোকে কি দেয়? চাকরি দেবে? সংসারের অনটন জ্বালা যন্ত্রণা ঘুচবে?
ওসব বুজরুকি ঢের দেখেছি ভায়া, ওসব ছাড়ো, সুসময় অযথা বয়ে যেতে দিও না। নরেন রাগ করে বললে, তুই শালা স্টেজে মাগি নাচাস, তুই এসবের কি বুঝবি? গিরিশ প্রমত্ত কণ্ঠে বললে, কি আমি বুঝি না? চৈতন্য দেবের নামে পালা নামাচ্ছি, দেখবি কেমন ফাটাবো। ভক্তির বন্যা বইবে, অডিয়েন্স কান্নার সমুদ্রে ভাসবে। চল মহলা দেখবি, তোকে আজ আমরা চাই। নরেন বলল, তুই চল দক্ষিণেশ্বর, তোকেও আজ আমরা চাই। গিরিশ নরেনকে টানছে বিনোদিনীর দিকে, মঞ্চের ফুটলাইটের দিকে। নরেন গিরিশকে টানছে গঙ্গার উত্তর কূলে পঞ্চবটির প্রাঙ্গণে। দিনের আলোর উৎসবে কেউ কারো হাত ছাড়িয়ে নিচ্ছে না, তবু বিপরীত দিকে সমান টান। হঠাৎ জেগে ওঠা নগর কলকাতা একাগ্র হয়ে দেখছে এই দৃশ্য। একদিকে মোহময় প্রমোদ, অন্যদিকে রসে বসে মুক্তি। একদিকে শিল্প ও আত্মক্ষয়, অন্যদিকে ত্যাগ ও পরার্থ প্রিয়তা। খুবই মৃদু ও অসম্ভব জোরালো এই আকর্ষণ। কেউ জিতবে না, কেউ হারবে না, একসময় হ্যাঁচকা টানে ওকে বুকে জড়িয়ে নেবে। গীতাদি বলুন, আর কতক্ষণ করব? নিতাদি, নিতাদি নেই মনে হচ্ছে। ঠিক আছে, আমি আমার পরের কবিতায় চলে যাচ্ছি। আমার আরেকজন খুব প্রিয় কবি পূর্ণেন্দু প্রত্রী, খুব জনপ্রিয় কবিতা, যে টেলিফোন আসার কথা। আমার পরবর্তী নিবেদন, আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি। যে টেলিফোন আসার কথা, সে টেলিফোন আসেনি। প্রতীক্ষাতে সূর্য ডোবে রক্তপাতে, সব নিভিয়ে একলা আকাশ, নিজের শূন্য বিছানাতে। একান্তে যার হাসির কথা, হাসেনি। যে টেলিফোন আসার কথা, আসেনি। অপেক্ষমান বুকের ভিতর কাঁসর ঘণ্টা শাঁখে রুলু, 100 বনের বাতাস এসে একটা গাছে হুলুস্থুলু। আজ বুঝি তার ইচ্ছে আছে, ডাকবে আলিঙ্গনের কাছে, দিঘির পাড়ে হারিয়ে যেতে, সাঁতার জলের মত্ত নাচে। এখনো কি ডাকার সাজে সাজেনি, যে টেলিফোন বাজার কথা বাজেনি। তৃষ্ণা যেন জলের ফোঁটা, বাড়তে বাড়তে বৃষ্টি বাদল। তৃষ্ণা যেন ধূপের কাঠে, গন্ধে আঁকে সুখের আগুন। খাঁকা মনের সবটা খালি, চড়া নদীর মরার বালি, অথচ ঘর দুয়ার জুড়ে তৃষ্ণা বাজায় করতালি। প্রতীক্ষা তাই প্রহরবিহীন, আজীবন ও সর্বজনীন। সর্বত্র সবার বুকেই পদ্ম কেবল পর্দানসীন। স্বপ্নকে দেয় সর্বশরীর, সমক্ষে সে ভাসে না। যে টেলিফোন আসার কথা, সচরাচর আসে না। কেমন লাগলো? আমার খুব প্রিয় কবিতা। আমার ভালো লাগাটা যদি আপনাদের মধ্যেও সঞ্চারিত করতে পারি, তাহলে আমার খুব ভালো লাগবে। আচ্ছা আচ্ছা, আমি আর দুটো নিবেদন করব। তো লাস্ট যেটা করব সেটা একটা লেখা। তার আগে আমি এবারে যেটা করব, অ্যাকচুয়ালি আমি একটু ধার্মিক প্রকৃতির মানুষ,
তো আমি চেষ্টা করি আমার সব অনুষ্ঠানেই একটু ধর্মকথা বিষয়ক আলোচনা করতে, যাতে অন্যদের মধ্যে সেই ধর্ম ভাবটা জাগরুক হতে পারে। তো আমি একটুখানি ধার্মিক টাইপের একটি ঠিক আছে নেতাদি, সময় আছে, ঠিক আছে, আমি এই কবিতা তারপরে আরেকটা লেখা দিয়ে শেষ করব। আমি এই ধর্মকথা বিষয়ক এই কবিতাটা পড়ছি। যদি আপনাদের ইচ্ছা হয় আমার সঙ্গে জয়েন করতে পারেন এই ধর্মকথায়। শুরু করছি। শুনো শুনো বন্ধুজন, শুনো দিয়া মন, ফেসবুকের বিচিত্র লীলা করি গো বর্ণন। যে নেশায় ডুব দিলে জগৎ হয় লয়, জ্ঞানী গুণী তাহাকেই ফেসবুক কয়। ডেস্কটপ ল্যাপটপ ট্যাব সেল ফোন, ফেসবুক দেবতার ইহারা বাহন। সারাদিন ডিসপ্লেতে দুই চোখ, কাহাকে করিবে লাইক কাহাকে বা পোক। দাঙ্গা দুর্ভিক্ষ বা সুনামি হোক, মা বাবা মরিলেও সরিবে না চোখ। দাঙ্গা দুর্ভিক্ষ বা সুনামি হোক, মা বাবা মরিলেও সরিবে না চোখ। সকালের প্রাতঃস্রাস রাতের ডিনার, অ্যাকাউন্ট খুলিলেই ভুলিবে আহার। পুরাকালে থাকিলে এই সব স্কিম, অনাহারে ভীম ভায়া হইতেন স্লিম। কত না বিচিত্র ছবি নিত্য হয় পোস্ট, কুত্তা করিছে পটি মানুষ খায় রোস্ট। কত না বিচিত্র ছবি নিত্য হয় পোস্ট, কুত্তা করিছে পটি মানুষ খায় রোস্ট। বড় বড় কোটেশন ঝাড়িতেছে রোজ, অন্যকে দেয় গান নিজের নাই খোঁজ। প্রতিদিন প্রোফাইলে নতুন পিকচার, বিচিত্র ভঙ্গিমা তার করি না কোন ছাড়। প্রশংসা করিতে তুমি রাখিবে না খাদ, অন্যথা ফ্রেন্ড লিস্টে যাবে নাম বাদ। প্রশংসা করিতে তুমি রাখিবে না খাদ, অন্যথা ফ্রেন্ড লিস্টে যাবে নাম বাদ। রোজ রোজ পাঠাইবে ফ্রেন্ড রিকোয়েস্ট, 10 আঙ্গুল ভুলিয়া যেন নাহি পায় রেস্ট। অচেনা করিলে বন্ধু কি হইবে হার্ম, এই সব না ভাবিয়া করিবে কনফার্ম। কেউ কেউ ফেসবুকে খেলে নানা গেম, অ্যাকাউন্ট না থাকিলে একেবারে সেম। পোস্ট করো রাত জাগি যাহা আছে শখ, ভাবিও না ভবিষ্যৎ যদি হয় লক। পোস্ট করো রাত জাগি যাহা আছে শখ, ভাবিও না ভবিষ্যৎ যদি হয় লক। জয় জয় ফেসবুক পুজিব চরণ, উচ্ছন্নে যাহিতে চাই করোনা বারণ। জয় জয় ফেসবুক পুজিব চরণ, উচ্ছন্নে যাইতে চাই করোনা বারণ। জয় জয় ফেসবুক পুজিব চরণ, উচ্ছন্নে যাইতে চাই করোনা বারণ। জয় হো ফেসবুকের জয় হো। ফেসবুক দেবতার সঙ্গে এত আমাদের আত্মিক নিবিড়তা, একটু তো তার ধর্মকথাও বলতে হয় নাকি? ভাল লেগেছে আপনাদের? জানলে খুব খুশি হব। ঠিক আছে, নেতাদি, আমার শেষ নিবেদন করি। আচ্ছা, এই যে কবিতাটা পড়লাম ফেসবুক পাঁচিল, এটা কার লেখা কিন্তু জানি না। তো সেই আমি ইন্টারনেট থেকে পেয়েছিলাম, সেই অজানা লেখকের প্রতি আমার অনেক ভালোবাসা রইল, অনেক ধন্যবাদ রইল। ঠিক আছে, এইবারে আমার শেষ নিবেদন নাকি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই করব, কবিতাটা নিশ্চয়ই শেয়ার করব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সুমিতা সেন, অঞ্জু সেন, অর্পিতা মাইতি, নিতা গুপ্ত, আমারও একটু ধর্মকথা বলতে, নিশ্চয়ই নিশ্চয়ই বলবেন, আমি নিশ্চয়ই শেয়ার করব। ওকে, ঠিক আছে, তাহলে আমার শেষ নিবেদন। এই লেখাটা আমি ফেসবুকে পেয়েছি, লেখাটা খুব ভাল লেগেছিল, সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। বসন্তের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, কিন্তু সম্পর্ক আছে। আমরা সবাই জানি আমাদের বাংলাতে নির্বাচন আসন্ন। তো সেই নির্বাচনে অনেক রং দেখা যাবে, অনেক বিচিত্র মানুষ দেখা যাবে, অনেক মানসিকতা দেখা যাবে।
কিন্তু আমার মনে হয়েছে খুব প্রাসঙ্গিক এই লেখাটা আজকের দিনে। আপনারা একটু শুনুন। লেখাটি লিখেছেন শুভাশিস খামারু। লেখাটার নাম অন্ধকারে খুঁজে বেড়াচ্ছি স্যার আপনাকে। আপনি অসম্ভব মারতেন ক্লাসে, ঠ্যাঙাতেন বলা ভালো। দুখানা করে কঞ্চি নিয়ে ক্লাসে ঢুকতেন আপনি। এক একদিন ক্লাসে এসে আগেই মারতে শুরু করতেন, তারপর পড়া ধরতেন। বলতেন, সেই তো পড়া দিতে পারবি না, সময় নষ্ট না করে আগেই মেরে নিয়ে আয়। ভয় ক্লাসে কতবার প্যান্ট ভিজিয়ে ফেলতো কত ছেলে। তবু আপনার পা দুটো চৌম্বক আকর্ষণে টানতো আমায়। স্কুলের বাইরেও, রাস্তায়, বাজারে, মন্দিরে, যেখানেই দেখা হোক, আপনার দুটো পা টানতো আমায়। আপনি যতক্ষণ কথা বলতেন আমাদের কান ধরে থাকতেন সর্বত্র অ্যান্ড সর্বদা। এটা আমাদের অভ্যেস হয়ে গিয়েছিল স্যার। আপনার সামনে দাঁড়ালে আমাদের কান দুটো আপনার আঙুলের স্পর্শ পেতে উদগ্রীব থাকতো বোধ হয়। আমাদের কানে সাউথ পোল, আপনার আঙুলে নর্থ পোল। আপনার এক একটা কথা শুধু কথা ছিল না স্যার, যেন বন্ধন মুক্তির আনন্দিত আবেগ। আপনার প্রত্যেকটা উপদেশ ছিল বদলে দেওয়ার ও বদলে নেওয়ার মধুময় আশ্চর্য জাদুমন্ত্র। আপনার প্রত্যেকটা পাঠদান ছিল নম্বর প্রাপ্তির অর্থহীন ঠিকানা নয়, ছিল অগাধ আত্মীকরণের অমলিন দিশা। জীবন পাল্টে দেওয়া ছিল আপনার বাঁ হাতের খেল। আপনি মাইনে নিতেন স্যার হাত পেতে, স্কুলের অফিসের সবাই জানতো, কিন্তু কেউ জানতো না অকৃতদার এই খাপছাড়া শিক্ষকটি কি ভাবে মাইনের ৮০% টাকা প্রতি মাসের প্রথম সপ্তাহে বাড়ি বয়ে বেছে বেছে হতদরিদ্র ছাত্রের বাপের হাতে তুলে দিয়ে আসতেন। কেউ জানবে না সেই বেচারা চোরটার কথা। রাত্রে আপনার এক কামরার ঘরে চুরি করতে ঢুকে খুব বেইজ্জত হতে হয়েছিল। না, চুরি করার কিচ্ছু পাইনি বলে শুধু নয় স্যার, আপনি তাকে আটকে রেখে দুধ মুড়ি কলা নিজের হাতে মেখে খাইয়েছিলেন বলেও নয়, সারা রাত আপনার পাশবালিশে মাথা রেখে আপনার পাশে বাকি রাতটা ঘুমিয়েছিল বলেও নয়। এমন কিছু কথা, এমন কিছু অমৃতময় গুপ্তি মন্ত্র, যার জেরে বেচারা চুরি নামক পবিত্র পেশাটারই সলিল সমাধি হয়ে যায়। সে সফল এক ক্ষেত মজুর হয়ে যায়। তার সমস্ত শ্বেতকাঠি গলিয়ে সে কাস্তে আর কোদাল বানাইছে। স্যার, অন্ধকারে খুঁজে বেড়াচ্ছি আপনাকে। প্রাণপণ, কোথায় আপনি? সারা জীবন আপনি তো গাদা গাদা শিক্ষক বানিয়েছেন, গাদা গাদা চিকিৎসক, গাদা গাদা ইঞ্জিনিয়ার, গাদা গাদা চাকুরিজীবী, গাদা গাদা প্রতিষ্ঠিত দারুণ দারুণ মানুষ। স্যার, আপনি তো গাদা গাদা নেতাও বানিয়েছেন, গাদা গাদা দেশ সেবক। স্যার, তাকিয়ে দেখুন না স্যার, প্লিজ। তাদের কারো কারো কানটা ধরতে ইচ্ছে করছে না? আগের মতোই উদাত্ত গলায় বলতে ইচ্ছে করছে না, ওরে হতচ্ছাড়া, জনগণের আত্মীয় হতে গেলে প্রচারমুখীনতা নয়, প্রসারিত হৃদয় চাই। নিজের আদর্শকে গুলিয়ে ফেলিস না, নিজের মুখোমুখি হয়ে নিজের প্রতি শ্রদ্ধা অটুট রাখ, নিজের সন্তানদের মুখোমুখি দাঁড়াবার যোগ্যতা রাখিস। সততা শব্দের মধ্যাক্ষর তরে হতভাগা, ঠ নয়। চুরি করলে হৃদয় চুরি কর জনগণের, ভালোবাসা দিয়ে, মহানুভবতা দিয়ে, বিবেক নীতি দিয়ে, নির্ভরযোগ্য আশা ভরসা দিয়ে। স্যার, খুঁজে বেড়াচ্ছি খুব আপনাকে দেশ সেবার এই জগঝম্প মচ্ছবের গোলমেলে আবহাওয়ায়। আপনি এসে আপনার প্রাক্তন কিছু কিছু নেতা বনে যাওয়া ছাত্রর কান মুলে দিয়ে বলুন না স্যার আগের মতো, হতভাগা, স্বাধীনতা আমলের সেই সব বরেণ্য মহাপুরুষদের কথা মনে কর, তাদের দিকে তাকা, তারাও তো নেতা ছিল রে, তারাও দেশপ্রাণ দেশ সেবক। তাদের দিকে তাকা একবার, আর একবার নিজের দিকে তাকা, তারপর ভাবতে থাক রাজনীতি কি ব্যবসার উপাদান, নাকি দেশ সেবার পবিত্র কর্তব্য। ভাবিস বাবারা। স্যার, আসুন না স্যার, প্লিজ। একটিবার খুঁজে বেড়াচ্ছি স্যার আপনাকে, খুব অন্ধকারে। নমস্কার সবাইকে, অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য, আমাদের সঙ্গে থাকার জন্য, কাব্যের আকাশে ডানার এই অনুষ্ঠানে সাথ দেওয়ার জন্য।
কাব্যের আকাশের ডানার সবাইকে এবং নেতাদিকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক অনেক ভালোবাসা। বন্ধুত্বের দাবি মেনে আমার ছোট্ট কবিতা ঘর, নিশ্চয়ই ছোট্ট কবিতা ঘর কেন, এ তো আমাদের সকলের ভালোবাসার জায়গা। ভালোবাসার জায়গার ছোট বড় তো হয় না, ভালোবাসার জায়গা ভালোবাসার জায়গায়। থ্যাংক ইউ সো মাচ এভরিবডি। ঠিক আছে, শুভরাত্রি।